নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 4র্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হিটাইট ফলক রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। ব্রোঞ্জের ফলক চুরি। মার্চ মাসের এক ভোরবেলায় টেলিফোনের বিরক্তিকর শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। যথারীতি খাপ্পা হয়ে রিসিভার তুলে বলেছিলুম, রং নাম্বার। অমনি আমার কানে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, রাইট নাম্বার ডার্লিং। অপ্রস্তুত হয়ে উঠে বসে বলেছিলুম, মর্নিং ওল্ড বস। আসলে জানি তুমি 8টার আগে ওঠো না, তবে আমি জানি নাইট ডিউটি থাকলে ভোরে ঘুমন্ত সাংবাদিকদের কানের কাছে কামান গর্জন হলেও তাদের ঘুম ভাঙে না। যাই হোক, বোঝা যাচ্ছে তোমার নাইট ডিউটি ছিল না। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপার না থাকলে এই বৃদ্ধ তোমার কাঁচা ঘুম ভাঙায় না, তা তো তুমি জানো জয়ন্ত। হাসতে হাসতে বললুম, অর্থাৎ আপনার বাড়িতে আমার আজ ব্রেকফাস্টের নেমন্তন্ন। তারপর? কর্নেল কিছুটা চাপা স্বরে বললেন, তারপর আমরা জনৈক আলুওয়ালার কাছে যাব। কি সর্বনাশ! এবার আলুর গুদামে রহস্যের ইঁদুর ঢুকেছে নাকি? তো হাতে সময় কম, এখনই চলে এসো। ঠিক এইভাবেই মার্চের সেই অদ্ভুত দিনটা শুরু হয়েছিল। অদ্ভুত বলছি তার কারণ আমি কল্পনাও করিনি জনৈক আলুওয়ালা সাহেবের পাল্লায় পড়ে একসময় আমাকে, হ্যাঁ শুধু আমাকেই, কর্নেল নীলাদ্রি সরকারকে নয়, সুদূর কোনো দেশের মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ে মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে হবে। তবে না, সে কথা যথাসময় হবে। সেদিনকার কথা দিয়েই এই রোমাঞ্চকর কাহিনী শুরু করা যাক। কর্নেলের অ্যাপার্টমেন্টে ব্রেকফাস্ট করে এবং কফি খেয়ে কর্নেলের সঙ্গে বেরিয়ে পড়েছিল। তারপর পৌঁছেছিলুম সত্যি সত্যি জনৈক আলুওয়ালা সাহেবের নিউ আলিপুরের ফ্ল্যাটে। অবশ্য তাকে আমি এই কাহিনীতে আলুওয়ালা বললেও তার প্রকৃত পদবী আলু হাওলিয়া। তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার পর কর্নেল এবং তার মধ্যে যেসব কথাবার্তা হয়েছিল এবার তা বলা যাক। মহেঞ্জোদারোতে ঘোড়া অসম্ভব। ওখানে খোঁড়াখুঁড়ি করে এ যাবৎ অনেক জন্তুর মূর্তি পাওয়া গেছে, ঘোড়ার কোনো চিহ্নই মেলেনি। এর একটাই মানে দাঁড়ায়, ওখানকার লোকেরা ঘোড়া নামে কোনো জন্তুর কথা জানতো না। আর শুধু ওখানে কেন, হরপ্পা, চানভুদারো, কালীবঙ্গান থেকে শুরু করে যেখানে যেখানে সিন্ধু সভ্যতার চিহ্ন পাওয়া গেছে, কোথাও ঘোড়ার মূর্তি দেখা যায়নি। আচ্ছা ডক্টর আলুওয়ালা, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ তো বাঙালি পুরাতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন, তাই না? হ্যাঁ, 1921 সালে তিনি সিন্ধু প্রদেশের লারকানা থেকে মাইল 20 দূরে একটা বৌদ্ধ স্তূপ দেখতে পান। সেখানে খোঁড়াখুঁড়ি করার সময় টের পান একটা শহরের ধ্বংসাবশেষ মাটির তলায় লুকিয়ে আছে। এর প্রায় 100 বছর আগে ওখান থেকে 400 মাইল দূরে হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। তবে যাকে বলে বিজ্ঞানসম্মত খনন তা শুরু হয় 1921 সালে। তারপর একটা কথা জিজ্ঞেস করি ডক্টর আলুওয়ালা, আপনার বাবা ওই সময় লারকানা স্টেশন মাস্টার ছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনার লেখা একটি প্রবন্ধ পড়ে। চমৎকার প্রবন্ধ। বাহ, আপনার দেখছি পুরাতত্ত্ব বিষয়ে পত্রিকা পড়ারও নেশা আছে। হ্যাঁ, আমি সবই পড়ি ডক্টর আলুওয়ালা। সত্যি বলতে কি, আপনার ওই
প্রবন্ধ পড়েই আপনার সঙ্গে যোগাযোগের লোভ সামলাতে পারিনি। এতক্ষণে বুঝলাম কেন আমার কাছে এসেছেন। বাঁচালেন মশাই। এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি বটে, কিন্তু মনের মধ্যে অস্বস্তি হচ্ছিল প্রচন্ড রকমের। সে কি? কেন কেন? আপনার কার্ডটা দেখে, ওতে লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকার, প্রাইভেট ইনভেস্টিগেটর, অর্থাৎ কিনা শখের গোয়েন্দা। দেখেই আমি চমকে উঠেছিলাম। আমার কাছে এই সাত সকালে গোয়েন্দা কেন রে বাবা? আমি নেয়াত অধ্যাপক মানুষ। তার উপর আপনার সঙ্গী ভদ্রলোক আবার খবরের কাগজের লোক। বলুন, অস্বস্তি হয় না? এই সময় একটা লোক চা ও স্ন্যাক্স নিয়ে এলো ট্রে বোঝাই করে। ডক্টর আলুওয়ালা তার থেকে ট্রে প্রায় কেড়ে নিলেন এবং টেবিলে রেখে সযত্নে কফি তৈরি করতে ব্যস্ত হলেন। আর চোখে তাকিয়ে দেখি কর্নেল ডক্টর আলুওয়ালার বই ঠাসা আলমারিগুলোর দিকে নিষ্পলক তাকিয়ে আছেন। অপরাধ তত্ত্ব থেকে প্রকৃতি তত্ত্বে এসে পৌঁছেছিলেন ইদানিং। এবার দেখছি পুরাতত্ত্বে ঝুঁকেছেন। এবার তত্ত্ববাগীশ না হয়ে ছাড়বেন না। চা নিন কর্নেল। কর্নেল হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে বললেন, আপনি মহেঞ্জোদড়োর একটা ফলকের হরফগুলো নাকি পড়তে পেরেছেন। দয়া করে সেটা যদি একবার দেখান, বাধিত হব। ডক্টর আলুওয়ালা একটু গম্ভীর হয়ে বললেন, আপনাকে দেখাতে আপত্তি নেই, কিন্তু জয়ন্তবাবুকে একটা বিশেষ অনুরোধ করব। বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন জয়ন্তবাবু, সেই 1922 থেকে এ পর্যন্ত দেশ বিদেশের বড় বড় পণ্ডিত সিন্ধু সভ্যতার সময় নিয়ে বিস্তর মাথা ঘামাচ্ছেন। সিলমোহর এবং ফলকের লেখাগুলো পড়তে পারলে হয়তো সঠিক সময় নির্ণয় করা যেত। কেউ বলেছেন এ সভ্যতা খ্রিস্টপূর্ব 3000 সালের, কেউ বলেছেন আরও পরবর্তী যুগের। আজ অবধি সিন্ধুলিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যদিও মাঝে মাঝে কেউ কেউ দাবি করেন যে তিনি লেখাগুলো পড়তে পেরেছেন। আসলে সমস্যা কোথায় জানেন? সম্ভবত যে ভাষায় ওই লিপি, সেই ভাষাই হাজার হাজার বছর আগে লুপ্ত হয়েছে। যাই হোক, এই সমস্যার একটা সমাধানের পথ আমি খুঁজে পেয়েছিলাম। আপনারা চিত্রলিপির কথা নিশ্চয়ই জানেন। অতীত যুগে সূর্য বোঝাতে সূর্য আঁকা হতো, পাখি বোঝাতে পাখি। মহেঞ্জোদড়োর একটি ফলক নিয়ে আমি গবেষণা শুরু করেছিলাম। সেটাতে কয়েকটা চিহ্ন দেখে আমার মনে হয়েছিল এ নিশ্চয়ই চিত্রলিপি। চিহ্নগুলোতে ফসলের শীষ, লাঙল, বলদ, শস্যগোলা ইত্যাদির আভাস আছে যেন। এই সূত্র ধরেই ফলকটা আমি অনুবাদ করে ফেলেছি, কিন্তু এখনই হুট করে সেটা প্রচার করতে চাই না। যদি ভুল প্রমাণিত হয়, উপহাস্যস্পদ হব। যাই হোক, তাই জয়ন্তবাবু খবরের কাগজের লোক বলেই বলছি, ফলকের অনুবাদটা যেন কাগজে ছেপে দেবেন না। আমি পত্রিকার প্রবন্ধে শুধু বলেছি একটা ফলকের পাঠোদ্ধার করেছি বলে মনে করি, তার বেশি কিছু লিখিনি। আমি জোরে মাথা দুলিয়ে বললুম, না না, কখনো ছেপে দেব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ডক্টর আলুওয়ালা। তাছাড়া আপনার সঙ্গে এই সাক্ষাৎকারের ব্যাপারটাই আমি দৈনিক সত্যসেবকে প্রকাশ করব না, কারণ আমার মাননীয় বন্ধু কর্নেল আমাকে আগেই সেটা নিষেধ করে দিয়েছেন। কর্নেল দাড়ি ও টাক পর্যায়ক্রমে চুলকে বললেন, ঠিক ঠিক। ডক্টর আলুওয়ালা উঠে গিয়ে একটা স্টিলের আলমারি খুললেন, তারপর একটা ফাইল বের করে আনলেন। কর্নেল ঝুঁকে পড়লেন কাগজপত্রের দিকে। আমি কিছু বুঝলাম না। একগাদা কাগজে নানা বিদঘুটে আঁকজোক রয়েছে, তার পাশে নানান উদ্ভুটে শব্দ ইংরেজিতে লেখা। ডক্টর আলুওয়ালা একটা কাগজ তুলে নিয়ে বললেন, ফলকটায় লেখা আছে কি শুনুন। শস্যগোলার অধিকর্তাকে একটি সেরা জাতের বলদ পাঠানো হচ্ছে। কর্নেল বললেন, পাঠাচ্ছেন কে? সে কথা ফলকে নেই। মনে হচ্ছে এটা একটা বাণিজ্য সংক্রান্ত সংবাদ, আজকাল যাকে বলে চালান বা ইনভয়েস। ফলকটা কিসের তৈরি? কোথায় আছে ওটা? ফলকটা ব্রোঞ্জের, মাপ হচ্ছে 3.5 ইঞ্চি চওড়া, 7 ইঞ্চি লম্বা।
ওটা এখন আছে লন্ডনের জাদুঘরে, মহেঞ্জোদারো এবং হরপ্পা পাকিস্তানে। তাই পাকিস্তান সরকার ব্রিটিশ সরকারের কাছে ওটা দাবি করেছেন। শুনেছি ফলকটা শিগগির ফেরত দেওয়া হবে। আপনি কোথায় ফলকের নকল সংগ্রহ করেছিলেন? ডক্টর আলুওয়ালা হাসলেন। আমার বরাত বলতে পারেন। বাবা ছিলেন লারকানার স্টেশন মাস্টার। এখন তো লারকানা বিরাট শহর। পাকিস্তানের পরলোকগত প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর বাড়ি ওখানে। আমার ছেলেবেলায় লারকানা ছিল অখাদ্য জায়গা। যাই হোক, বাবার একটু আধটু পুরাতত্ত্বের বাতিক ছিল। স্যার জন মার্শাল ভারতে ব্রিটিশ সরকারের পুরাতত্ত্ব দপ্তরের কর্তা ছিলেন তখন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিলেন তার অধীনে এক কর্মচারী। রাখাল দাসের সঙ্গে বাবার খুব বন্ধুত্ব ছিল। সেই সূত্রে বাবা ওরই কাছ থেকে এই ব্রোঞ্জের ফলকের একটা অবিকল নকল জোগাড় করেছিলেন। সেটা এখনো আমার কাছে আছে, দেখাচ্ছি বলে ডক্টর আলুওয়ালা উঠলেন, ভেতরের ঘরে চলে গেলেন। এতক্ষণে আমি আবার কর্নেলকে প্রশ্ন করার সুযোগ পেলাম। হ্যালো ওল্ড বস, ব্যাপারটা কি বলুন তো? চুপ চুপ, আমাকে বস বলে ডেকো না। তাহলে কি টিকটিকি বলে ডাকবো? কিচ্ছু না, সে কর্নেল বলে ডাকবে। বেশ কর্নেল স্যার, এবার বলুন তো, সাত সকালে আমাকে ঘুম থেকে তুলে কেন এই গোরস্থানে নিয়ে এলেন? গোরস্থান? কর্নেল চাপা হাসলেন। তুমি ঠিকই বলেছ জয়ন্ত। মহেঞ্জোদারো কথাটার মানে মৃতদেহের স্তূপ। এবং ওই ডক্টর আলুওয়ালা দেখছি সেই গোরস্থানের এক মামদ ভূত। ছি ছি, মা পণ্ডিত মানুষ উনি। যাই বলুন, হাজার হাজার বছর আগের ব্যাপার নিয়ে যারা মাথা ঘামান তারা মামদ ভূত নয় তো কি? বর্তমানেই আমাদের কত রকম সমস্যা, তাই নিয়ে চিন্তা ভাবনা করলে কাজ হতো। তা নয় মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর ঘোড়া, সেই ঘোড়াও তো কত হাজার বছর আগে মরে ভূত হয়ে গেছে। তাছাড়া এখন ঘোড়ার মূল্য কি? এটা যন্ত্র যুগ। বড়জোর রেস খেলায় বাজি ধরে যারা, তারা ঘোড়া নিয়ে মাথা ঘামায় দেখেছি। আপনি কি ইদানিং রেসুরে হয়ে উঠেছেন? ছ্যা ছ্যা। জয়ন্ত ডার্লিং, তোমার কথাগুলো কিন্তু ভিন্ন অর্থে সত্যি। আমি সম্প্রতি মহেঞ্জোদারোর ঘোড়া ভূতের পাল্লায় পড়েছি এবং রেসুরেদের মতো পিছনে বাজিও ধরেছি। এবার একটু চমকে উঠলুম। কর্নেলের কথায় হেঁয়ালি আছে, কিন্তু আর প্রশ্ন করার সুযোগ পেলুম না। ডক্টর আলুওয়ালা হন্তদন্ত হয়ে ফিরে এলেন, একেবারে অন্যরকম চেহারা। হাঁপাতে হাঁপাতে বললেন, তাজ্জব কাণ্ড কর্নেল, ফলকটা খুঁজে পেলুম না। সে কি? শুধু তাই নয়, শোবার ঘরের যে আলমারির লকারে ওটা লুকিয়ে রেখেছিলাম তার তালা ভাঙা। আলমারির পাল্লার তালা কিন্তু ঠিক আছে। ভারী আশ্চর্য তো। অতি আশ্চর্য। গত রাতেও দেখেছি লকারটা ঠিক আছে, এখন দেখি তালা ভাঙা। কে এমন সাংঘাতিক কাজ করলো বুঝতে পারছি না। আর কোনো কিছু জিনিস চুরি গেছে কি? না, আমার স্ত্রীর গয়নাগাটি এবং কিছু নগদ টাকা ছিল, সব আছে। আপনার স্ত্রী কিছু বলতে পারছেন না? আমার স্ত্রী গতকাল সকালে বোম্বাই গেছেন মেয়েকে নিয়ে, বাড়িতে আমি একা। আপনার চাকর আছে দেখলুম। ও হ্যাঁ, বৈজু আছে বটে, কিন্তু সে তো খুব বিশ্বাসী ছেলে। প্রায় মাস তিনেক হলো তাকে রেখেছি। বুঝতেই পারেন আজকাল ভালো ঝি চাকর পাওয়া কত সমস্যা। বৈজুকে জিজ্ঞাসা করলেন কিছু? নিশ্চয় করবো, বোধহয় বাজার করতে গেছে, ফিরে আসুক। আপনি দয়া করে বসুন ডক্টর আলুওয়ালা। কর্নেলের কথায় উনি ধূপ করে বসলেন। উত্তেজনায় তখনও ওকে অস্থির দেখাচ্ছে। আমি বললুম, পুলিশে জানানো উচিত। কর্নেল বললেন, অবশ্যই। আচ্ছা ডক্টর আলুওয়ালা, ফলকের নকল চুরি করে কার কি লাভ হতে পারে? ডক্টর আলুওয়ালা জবাব দিলেন, বুঝতে পারছি না। তবে একটা কথা, ওই ফলকটার ছবি কিন্তু এ যাবৎ কোনো বইয়ে দেখিনি, কোথাও কোনো উল্লেখও পাইনি। নেহাত বাবার খেয়াল ছিল তাই সংগ্রহ করেছিলেন এবং আমি দেখবার সুযোগ পেয়েছিলাম।
লন্ডন মিউজিয়ামে যে আসল ফলকটা আছে সেটা কিভাবে জানলেন? খবরের কাগজে পড়ে। পাকিস্তান সরকার ব্রিটিশ সরকারের কাছে যেসব প্রত্নদ্রব্য দাবি করেছেন তার মধ্যে ওই ফলকটার উল্লেখ ছিল। কষ্ট করে এবং প্রচুর অর্থ ব্যয়ে লন্ডনে যাওয়ার চেয়ে আপনার আলমারি থেকে ওটা নকল বানানো অনেক সোজা হয়েছে। ডক্টর আলুওয়ালার মনে ধরল কথাটা, সাই দিয়ে বললেন, ঠিক ঠিক, কিন্তু ওতে এমন কি আছে কে জানে। চোর ইচ্ছে করলে এই ফাইলটাও হাতাতে পারত। এতেও কাগজে আঁকা অবিকল স্কেচ রয়েছে। কর্নেল হাসলেন। কাগজের স্কেচের চেয়ে ব্রোঞ্জের নকল ফলকটাই কাজে লাগবে মনে হয়েছে কারুর। আপনার এই স্কেচ তো নকলস্য নকল। আপনার ড্রয়িং ক্ষমতায় সম্ভবত আস্থা নেই ভদ্রলোকের। ভদ্রলোক? সে একটা ভদ্রলোক? নচ্ছার চোর কাহেকা, এক্ষুনি থানায় জানাচ্ছি। ডক্টর আলুওয়ালা উত্তেজিতভাবে ফোনের কাছে গেলেন। ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে বিরক্ত হয়ে বললেন, সব সময় এনগেজড। কলকাতার টেলিফোনকে ভূতে ধরেছে। না, থানায় গিয়েই সব জানিয়ে আসি, বুঝু আসুক। এই সময় আমি লক্ষ্য করলাম কর্নেল টেবিলে রাখা সেই ফাইল থেকে এক টুকরো কাগজ তুলে নিয়ে কোটের পকেটে ঢোকালেন। ডক্টর আলুওয়ালা টের পেলেন না, আবার ডায়াল করতে ব্যস্ত হয়েছেন। বোঝা যায় থানায় যেতে মন চাইছে না। নেহাত বেঘরে না পড়লে আজকাল থানায় যেতে কারই বা ইচ্ছা করে। কিন্তু কর্নেল যা করলেন তাও যে চুরি। আমি কটমট করে তাকাতেই উনি চোখ টিপে একটু হাসলেন। আমার অস্বস্তি হলো। বুড়ো বয়সে কেলেঙ্কারি করবেন যে। ডক্টর আলুওয়ালা আরও কয়েকবার চেষ্টা করবার পর থানায় লাইন না পেয়ে হাল ছেড়ে দিলেন। তারপর আমাদের কাছে এসে বিমর্ষভাবে বললেন, দেখুন তো কি সর্বনাশ হলো। কর্নেল বললেন, থানায় গিয়ে জানিয়ে দিন এক্ষুনি। আজ আমরা তাহলে উঠি। অনেক মূল্যবান সময় নষ্ট করলুম আপনার। মোটেই না, ভাগ্যিস আপনারা এসেছিলেন তাই চুরিটা এত শিগগির ধরা পড়ল। নইলে আমি তো ওই আলমারি এখন খুলতুমই না, কিছু টেরও পেতুম না। কর্নেল ও আমি উঠে দাঁড়ালুম। ডক্টর আলুওয়ালা এগিয়ে গিয়ে দরজার পর্দা তুলে ধরলেন। ভদ্রলোক অতি সজ্জন ও কেটাদুরস্থ মানুষ। আমরা 3 তলা থেকে নেমে আসছি। দোতলার মুখে ডক্টর আলুওয়ালার চাকর সেই বৈজুর সঙ্গে দেখা হলো। তার হাতে বাজারের থলে। সসম্ভ্রমে একপাশে সরে সে আমাদের সেলাম দিল। কর্নেল তাকে কি যেন জিজ্ঞেস করতে ঠোঁট ফাঁক করলেন, করেই বুঝিয়ে নিলেন। বৈজুর জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। কর্নেল গটগট করে নেমে গেলেন। আমি বৈজুর দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাতে তাকাতে তাকে অনুসরণ করলাম। রাস্তায় আমার গাড়ি দাঁড় করানো ছিল। একটু পরে গাড়িতে যেতে যেতে বললাম, আপনিও ওই চুরিতে জড়িয়ে পড়বেন যে, তখন আপনার উপরই সন্দেহ হবে। কর্নেল চাপা হেসে বললেন, চোরের উপর বাটপাড়িতে দোষ নেই জয়ন্ত। তার মানে ডক্টর আলুওয়ালা ব্রোঞ্জের ফলকটাও চুরি করা। সে কি? উনি যে বললেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমার বাবাকে। বাধা দিয়ে কর্নেল বললেন, স্রেফ মিথ্যে। রাখালবাবু সত্যি এক ভদ্রলোককে আসল ফলকের একটা নকল দিয়েছিলেন, কিন্তু সেই ভদ্রলোকের নাম ডক্টর পরমেশ্বর ভট্টাচার্য। তিনি ছিলেন একজন নামকরা প্রত্নবিজ্ঞানী, রাখালবাবুর ঘনিষ্ঠ বন্ধু। তাঁর বাড়ি বর্ধমানের এক গ্রামে। অনেকদিন আগে তিনি মারা গেছেন। তার ছেলে শচীন্দ্রনাথ ভট্টাচার্য স্থানীয় স্কুলে শিক্ষকতা করতেন, এখন রিটায়ার করেছেন। সম্প্রতি মাস 2 আগে তার গ্রামের বাড়ি থেকে রহস্যজনক চুরি হয়েছে। চোর আর কিছু নেয়নি, নিয়ে গেছে শুধু একটা ব্রোঞ্জের ফলক। কি কাণ্ড! তাহলে ডক্টর আলুওয়ালাই কি ওই চুরির পেছনে? তার বলতে পুরাতাত্ত্বিক পত্রিকা এনসেন্ট ওয়ার্ল্ডে একটা বিশেষ ফলক প্রসঙ্গে ওর লেখা প্রবন্ধ পড়েই আমার সন্দেহ জেগেছিল। তাই আজ ওর বাড়ি এসেছিল। ইচ্ছে করেই নিজের পরিচয় দিয়েছিল। ভদ্রলোক অসম্ভব ধূর্ত। কিন্তু ওর আলমারি ভেঙে ফলকটা চুরি গেছে, নিশ্চয়ই ব্যাপারটা বেশ ঘোরালো। কর্নেল হো হো করে হাসে। চুরি যায়নি, এক মিথ্যে ঢাকতে আর এক মিথ্যে। আমি হতভম্ব হয়ে গেলুম। সত্যি এতক্ষণে একটা জট পাকানো রহস্য সামনে এসে দাঁড়িয়েছে।
রাজা হে হয়ের গুপ্তধন। ইলিয়ট রোডে কর্নেলের অ্যাপার্টমেন্টে সেদিন দুপুর অবধি কাটাতে হলো আমাকে। কাপের পর কাপ কফি খেলুম এবং অসংখ্য প্রশ্ন করলুম। জবাবে যেটুকু শুনলুম তা আগেই যা জেনেছি তার এক চুলও বেশি নয়। অর্থাৎ বর্ধমানের এক গ্রামের জনৈক স্কুল শিক্ষক শচীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ি থেকে ব্রোঞ্জের ফলক চুরি গেছে। শচীনবাবু কবে এসে কর্নেলকে ধরেছিলেন। কর্নেল কথা দিয়েছিলেন চেষ্টা করবেন ফলকের হদিশ পেতে। মনে হচ্ছে পেয়েও গেছে। ব্যাস এইটুকুই। কর্নেল ডক্টর আলুওয়ালার আঁকা সেই স্কেচটার দিকে তাকিয়ে ধ্যানমগ্ন। কয়েকবার প্রশ্ন করে যখন জবাব আর পেলুম না তখন বললুম, বেলা হয়ে গেছে, আমি উঠি তাহলে। কর্নেলের ধ্যান ভাঙল এ কথায়। বললেন, আচ্ছা জয়ন্ত, ফলকের স্কেচে এই চিহ্নটা দেখে কি মনে হচ্ছে তোমার? বাঁ দিক থেকে পঞ্চম চিহ্নটা। তারপর স্কেচটা আমার সামনে এগিয়ে ধরলেন। দেখে নিয়েই বললুম, হনুমান ওটা। অবশ্য অনুমানের হনুমানও বলতে পারেন। কর্নেল হেসে উঠলেন। তাহলে ডক্টর আলুওয়ালার পাঠোদ্ধার দাঁড়াচ্ছে শস্য অধিকর্তাকে একটি সেরা জাতের হনুমান পাঠানো হলো। এই তো বৎস, হনুমান শস্যের জম। অর্থাৎ শস্য অধিকর্তার কাছে হনুমান পাঠিয়ে রসিকতা করেছিল কেউ। তাছাড়া আর কি হতে পারে? ডক্টর আলুওয়ালা ওটাকে কিভাবে বলদ ভাবলেন কে জানে। আচ্ছা জয়ন্ত, ওটাকে ঘোড়া ভাবলে দোষ কি? কিন্তু ডক্টর আলুওয়ালা তো বললেন মহেঞ্জোদারোতে ঘোড়ার কোনো মূর্তি পাওয়া যায়নি, বুনো জন্তু জানোয়ারের মূর্তি আছে। ঘোড়ার মতো উপকারী গৃহপালিত প্রাণীর মূর্তি কেন থাকবে না? তার মানে ঘোড়ার কথা কেউ জানতো না, তাই ঘোড়ার চিহ্নই নেই। তা বটে, হরপ্পাতে কুকুর আর মুরগির মূর্তি পর্যন্ত পাওয়া গেছে। তাহলে বুঝতেই পারছেন ওটা ঘোড়া নয়, হনুমান। জয়ন্ত, তুমি শুনলে খুশি হবে যে ওখানে হনুমানের ছবিও পাওয়া গেছে। লাফিয়ে উঠে বললাম, তবে তো কথাই নেই, ওটা হনুমান। বাদিক থেকে চতুর্থ চিহ্নটা লক্ষ্য করুন না, হনুমানটা তারা খেয়ে একটা লোক পালাচ্ছে। এই লোকটাই শস্য অধিকর্তা। কর্নেল হাসতে হাসতে বললেন, সাবাস জয়ন্ত, সাবাস। রত্নতত্ত্ব দত্ত তোমাকে যাতে পুরস্কৃত করেন তার ব্যবস্থা করা যাবে। কিন্তু মুশকিল কি হয়েছে জানো? ডক্টর পরমেশ্বর ভট্টাচার্য এই ফলকটার পাঠোদ্ধার করেছেন বলে দাবি করেছিলেন। তার অনুবাদ একেবারে আলাদা, তোমাকে দেখাচ্ছি। বলে কর্নেল উঠে টেবিলের দেরাজ থেকে একটা কালো জীর্ণ নোট বই বের করে আনলেন। নোট বই খুলে বললেন, ডক্টর ভট্টাচার্যের মতে প্রাচীন যুগের ভারতে প্রচলিত খরষ্ঠী লিপির মতো সিন্ধু লিপি ডান দিক থেকে পড়তে হবে। সেইভাবে পড়ে উনি কি অনুবাদ করেছেন শোনো। প্রথম চিহ্নের অর্থ সৌরবৎসরের ষষ্ঠ মাস। সূর্যের চাকার মধ্যে 6টা রেখা থাকায় ওটা হবে ষষ্ঠ মাস। দ্বিতীয় চিহ্নের অর্থ চন্দ্রের প্রতিপদ। চন্দ্রকলার মধ্যে একটা দাঁড়ি রয়েছে। তৃতীয় চিহ্নের অর্থ সিন্ধু নদের বাঁকের মধ্যবর্তী ত্রিকোণ ভূমি। চতুর্থ চিহ্নের অর্থ ঘোড়া। পঞ্চম চিহ্নের অর্থ মানুষ। ষষ্ঠ চিহ্নের অর্থ খণ্ডীকৃত কৃষি জমি। সপ্তম চিহ্নের অর্থ শস্য। অষ্টম চিহ্নের অর্থ বৃক্ষমূলে প্রথিত সম্পদ। কথাগুলি বাক্যের আকারে সাজালে দাঁড়ায়, বৎসরের ষষ্ঠ মাসে চাঁদের প্রথম তিথিতে এক ব্যক্তি ঘোড়া নিয়ে সিন্ধু নদের বাঁকে ত্রিকোণ শস্যক্ষেত্রের সীমানায় এক বিশাল গাছের তলায় ধনসম্পদ পুঁতে রেখেছিল। আমি চমকে উঠে বললাম, গুপ্তধন? গুপ্তধন? কর্নেল হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে বললেন, ডক্টর ভট্টাচার্যের ডায়েরি থেকে পড়ে শোনাচ্ছি, শুনে যাও। রাখাল দাস বাবুর সঙ্গে আমার এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি আমার অনুবাদ যথার্থ বলে স্বীকার করেছেন। সিন্ধু নদ এখন মহেঞ্জোদারো থেকে সামান্য দূরে সরে গেলেও ধ্বংসাবশেষে 2 মাইল দূরে প্রাচীন খাতের চিহ্ন আমরা দুজনেই দেখে এসেছি। অবিকল ওই তৃতীয় চিহ্নের মতো বাঁক দেখেছি।
3 কোনা জমিটার আয়তন আন্দাজ 12 একর। পুরো রুক্ষ জমি, খয়া খড়বুটে গুলমে ঢাকা। রাখাল দাস বলেছেন প্রত্ন দপ্তরের কর্তা জন মার্শালকে কথাটা বলবেন এবং ওই জায়গায় মাটি খোঁড়ার কাজ শুরু করা হবে। কর্নেল আবার কয়েকটা পাতা উল্টে গিয়ে পড়তে শুরু করলেন। আমাদের দুর্ভাগ্য, প্রবল বর্ষার জন্য খোঁড়ার কাজ এবছর পিছিয়ে গেল। তাছাড়া জন মার্শালও বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না। রাখাল দাস বলেছিলেন তার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, শীঘ্র কলকাতায় ফিরতে চান। রাখাল দাস কাল চলে গেলেন দেশে। আমি স্টেশনে তাকে ট্রেনে তুলে দিতে এসেছি। স্টেশন মাস্টার রামচন্দ্র আলুওয়ালার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম। কথায় কথায় ঝোঁকের মুখে ওকে ব্রোঞ্জের ফলকটার কথা বলে ফেললাম। কাজটা ঠিক হলো কিনা কে জানে। ভদ্রলোক কিন্তু পুরাতত্ত্বের ব্যাপারে খুব উৎসাহী, অনেক খোঁজ খবর রাখেন। বললেন, সরকারি দপ্তরের ব্যাপার স্যাপারই এরকম, ওদের 20 মাসে বছর। বরং আপনি যদি আমার সাহায্য চান বলুন, মাটি কাটার লোক জোগাড় করে দেব। আমি বললুম, ওখানে বেসরকারি লোককে মাটি কাটতে দেওয়া হবে না, আইনে বাধা আছে। তাই শুনে স্টেশন মাস্টার বললেন, তাহলে রাতে লুকিয়ে মাটি খোঁড়ার ব্যবস্থা করা যায়। আমার হাসি পেল। গুপ্তধনের কথা শুনেই ভদ্রলোক লোভে চঞ্চল হয়ে উঠেছেন। বললুম, তা কি সম্ভব? এক রাতের কাজ নয়, কাজেই ধরা পড়ে যাওয়ার চান্স আছে। আমারও চাকরি যাবে মশাই। এতে মিস্টার আলুওয়ালা খুব নিরাশ হলেন। স্যার জন মার্শালকে কলকাতার অফিসে সব জানিয়ে আবার চিঠি লিখেছিলাম। আজ জবাব এসেছে। উনি এবার স্পষ্ট করে বলেছেন যে আমার পাঠোদ্ধার ভুল। তাছাড়া ওই বিশেষ চিহ্নটা ঘোড়া নয়, সিন্ধু সভ্যতায় ঘোড়ার কথা অবান্তর। তখন প্রাক আর্য যুগে ওখানে ঘোড়ার কথা কেউই জানত না। ঘোড়াকে বশ মানানো হয়েছিল মধ্য এশিয়ায়। সে সিন্ধু সভ্যতার যুগের অন্তত 1,5-2 হাজার বছর পরের কথা। হায়, কিভাবে বোঝাবো আমার অনুবাদ যথার্থ? মার্শাল কেন বুঝতে পারছেন না? এমনও তো হতে পারে তার আগে তিব্বত বা চীনে ঘোড়াকে বশ বানানো হয়ে থাকবে এবং কোনো দেশত্যাগী অথবা পলাতক রাজপুরুষ ঘোড়ার পিঠে ধনরত্ন নিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন মহেঞ্জোদারো শহরে। তিনি ধনরত্ন ওইভাবে গুপ্ত স্থানে পুঁতে রেখেছিলেন এবং সেই সংবাদ প্রাচীন কথা মতো একটা ব্রোঞ্জের ফলকে খোদাই করেছিলেন, যাতে তার অবর্তমানে কেউ না কেউ ধনরত্নের সদ্গতি করতে পারে। এই অনুমানের কারণ আছে। তিব্বতের মঠে এক পুরানো পুঁথিতে লেখা আছে, মর্ম অর্থাৎ ব্রহ্ম বংশোদ্ভূত রাজা হেহয় এক দুর্যোগের রাতে অশ্বসহ এই মঠে আশ্রয় নেন। তার সঙ্গে প্রচুর ধনরত্ন ছিল। বিবেকবান বৌদ্ধ ধর্মগুরুরা ধনরত্ন ও রাজনৈতিক দ্বন্দ্বকে এড়িয়ে চলেন। তাই রাজা হেহয়কে পরামর্শ দেন, স্বরাজ্য ব্রহ্মাবর্তে ফিরে গিয়ে আপোষে মিটমাট করুন। তা শুনে রাজা হেহয় ক্রুদ্ধ হয়ে মঠ ত্যাগ করেন। কোথায় গিয়েছিলেন হেহয়? নিশ্চয়ই মহেঞ্জোদারো নামে দ্রাবিড় রাজ্যে। আমার ধারণা হেহয় থেকেই হয় কথাটির উদ্ভব। হয় মানে ঘোড়া। পুরাণে হয়গ্রীব অবতারের কথা আছে। সে কি ব্রহ্মাবর্তরাজ হেহয়েরই উপাখ্যান? সম্ভবত রাজ্যের বিদ্রোহের ফলে হেহয়কে উত্তরে পালাতে হয়েছিল। আশ্রয় না পেয়ে সেখান থেকে তিনি কাশ্মীরে ঘুরে দক্ষিণ পশ্চিমে দ্রাবিড় রাজ্যের রাজধানীতে চলে আসেন। কাশ্মীরে একটি গিরিখাতের নাম হো হো। কর্নেল ডায়েরিটি বন্ধ করলেন। তাহলে দেখা যাচ্ছে ডক্টর আলুওয়ালার ফলক চুরির উদ্দেশ্য সম্ভবত নিছক পুরাতত্ত্ব নয়, গুপ্তধন, পৈতৃক নেশার ব্যাপার। বললুম, কিন্তু মহেঞ্জোদারো তো এখন পাকিস্তানে, আর কি সুবিধে করতে পারবেন ডক্টর আলুওয়ালা? কর্নেল গম্ভীর হয়ে বললেন,
জানি না, তবে সম্প্রতি একটা সুযোগ ওর সামনে এসেছে। সিমলা চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদের জ্ঞান আদান প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তারই ভিত্তিতে খুব শিগগিরই ভারত থেকে একদল পুরাতাত্ত্বিক পাকিস্তানে মহেঞ্জোদারো এবং হরপ্পা দেখতে যাচ্ছেন। খবরের কাগজের লোক হয়েও এ খবর রাখো না দেখে অবাক লাগছে বৎস। বললুম, রোজ হাজার হাজার খবর বেরোয়, অত মনে থাকে না। তা স্বীকার করছ বলে কর্নেল উঠে দাঁড়ালেন, একটু পাইচারি করলেন, তারপর বললেন, পুরাতাত্ত্বিকদের সঙ্গে একদল সাংবাদিকও যাচ্ছেন শুনেছি। জয়ন্ত, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। তুমি যেভাবে হোক কর্তৃপক্ষকে রাজি করিয়ে দৈনিক সত্যসেবকের পক্ষ থেকে তোমার নামটা সেই দলে ঢোকাবার ব্যবস্থা করো। আর আমিও চেষ্টা করে দেখি কোনো ফিকিরে নিজেকে ঢোকাতে পারি। হাসতে হাসতে বললুম, খুব সোজা রাস্তা আছে। আপনি তো ইদানিং ন্যাচারোলজিস্ট বা প্রকৃতি বিজ্ঞানী হয়ে উঠেছেন। দুর্লভ ও বিরল জাতের পাখি, প্রজাপতি, পোকামাকড় নিয়ে ধানাই পানাই করছেন বিস্তর। বিদেশি কাগজে অনেক প্রবন্ধও লিখে ফেলেছেন। মাকড়সা আর প্রজাপতি সম্পর্কে তো আপনার খুব মাথা ব্যথা। কারণ নাকি দুইয়ের মধ্যে খুনি ও জোচ্চোরদের প্রবৃত্তি আবিষ্কার করে ফেলেছেন। অতএব হে প্রাজ্ঞ ঘুঘু, আপনার অসুবিধাটা কোথায়? বিশেষ করে কেন্দ্রীয় দপ্তরের দিল্লিওয়ালার অনেকেই তো আপনার বন্ধু। আপনি কর্নেল হাত তুলে থামিয়ে হাসতে হাসতে বললেন, যথেষ্ট ডার্লিং, তোমার প্রদর্শিত পথেই আমি এগোব। ডক্টর আলুওয়ালার অন্তর্ধান। অনেক চেষ্টা চরিত্র করে পাকিস্তানগামী সাংবাদিকদের দলে ঠাঁই পেলুম। দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে লাউঞ্জে যখন পৌঁছেছি তখনও কিন্তু কর্নেলের পাত্তা নেই। বিমান ছাড়তে আর 15 মিনিট দেরি। উদ্বিগ্ন হয়ে ঘোরাঘুরি করছি। সেই সময় পুরাতাত্ত্বিক পণ্ডিতদের দলটি এসে পৌঁছালেন। 15 জন পণ্ডিত এক জায়গায় জুটলে যা হয়। প্রত্যেকের মুখ গম্ভীর, হাবভাব দেখে ভয় করে আমার। 2-3 জন বাদে সবার চুল পাকা। জ্ঞানের তাপেই হয়তো টাক পড়েছে অনেকের মাথায়। কিন্তু কোথায় আমার সেই সুপরিচিত টাক? শুধু টাক থাকলেই চলবে না, দাড়িও চাই। রাজবাড়ি দলটির মধ্যে দাড়িওয়ালা আছেন, টাকওয়ালাও আছেন, কিন্তু একসঙ্গে দাড়ি ও টাক আছে এমন কাকেও দেখতে পাচ্ছি না। তাহলে কর্নেল কি দলে ভিড়তে পারেননি? ভাবনায় পড়ে গেলুম। আমি খামোকা একা গিয়ে করবোটা কি? তাছাড়া ওইসব গোরস্থান বা ভূত প্রেতের জায়গায় যাওয়া আমার একেবারে পছন্দসই নয়। নেহাত বুড়ো ঘুঘু মশাই টানে এত কাণ্ড করে এখানে হাজির হয়েছে। মাইকে বিমানযাত্রীদের ডাকাডাকি শুরু হলো। সেই সময় ঠাওর করে দেখি ডক্টর আলুওয়ালা ভিড় ঠেলে বেরিয়ে কাকে যেন খুঁজছেন। আমার চোখে চোখ পড়তেই থমকে দাঁড়ালেন। তারপর এগিয়ে এলেন হাসি মুখে। আরে জয়ন্তবাবু না? আপনিও কি যাচ্ছেন নাকি ডেলিগেশনের সঙ্গে? যাচ্ছি। আপনিও যাচ্ছেন? তার লিস্টে দেখলুম বলে আমি খুব অন্তরঙ্গতা প্রকাশ করলুম। ডক্টর আলুওয়ালা মুখে খুশির ভাব ফুটিয়ে বললেন, যাগ্গে মশাই, বাঁচা গেল। আমি গোলমাল ভিড় একদম পছন্দ করি না। তাতে বুঝতেই পারছেন আজকাল আমি অনেক জ্ঞানীগুণী লোকেরই ঈর্ষার কারণ হয়েছি। তাই একদম ইচ্ছে করছিল না যেতে। সরকারও ছাড়লেন না। আর শেষ অবধি দেখলুম যে বিষয়ে সারা জীবন গবেষণা করেছি সেই বিষয়েই তো এই ডেলিগেশন। তবে তার চাইতে বড় কথা বাল্য স্মৃতি। লাড়কানা এলাকায় আমার ছোটবেলা কেটেছে, কাজেই মনের টানও বাজলো। আমি মন দিয়ে ওর কথা শুনছিলাম না, কারণ কর্নেল বুড়ো এখনো এসে পৌঁছালেন না। বিমান যাত্রীদের আবার ডাকা হচ্ছিল। ডক্টর আলুওয়ালা আমার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন। সিকিউরিটি, পুলিশ ও শুল্ক দপ্তরের লোকেরা পরীক্ষা করেছেন। প্রত্যেক যাত্রীকে লাইনে দাঁড়াতে হবে। পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য আইন কানুনের ব্যাপার সামলে যখন পাকিস্তান এয়ারলাইন্সের বিশাল বোয়িং বিমানের সিঁড়ির কাছে পৌঁছলুম তখনও কর্নেলের পাত্তা নেই। কোনো গন্ডগোলে পড়েননি তো? ডেলিগেশনের লিস্টে নাম আছে দেখেছি, অথচ এখনো আসছেন না কেন? দাঁড়িয়ে অপেক্ষা করার সুযোগ নেই।
ডক্টর আলুওয়ালা ঠেলতে ঠেলতে বিমানে চড়িয়ে ছাড়লেন। সিট নম্বর মেলাতে গিয়ে দেখি আমার পাশে ডক্টর অনিরুদ্ধ যোশী বলে এক পণ্ডিতের সিট পড়েছে। বুঝছাই, বরং কোনো সাংবাদিক পাশে থাকলে জমতো ভালো। মিস্টার যোশী গাবদা গোবদা প্রকাণ্ড মানুষ, বেটে, দাড়ি গোপ আছে মুখে, অবশ্য টাক নেই, কাঁচা পাকা কোচকানো একরাশ চুলে মাথাটা ভর্তি। আমার সঙ্গে তখনই আলাপ করে নিলেন। ভারী অমায়িক লোক মনে হলো। একটু পরেই বিমান ছাড়ার সময় হয়ে গেল। আমি তখন কর্নেলের আশা ছেড়ে দিয়ে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছি। বিমান ফ্লাই অন রানওয়ে দিয়ে চলতে চলতে ক্রমশ গতি বাড়ালো, তারপর মাটি ছাড়া হলো। আজ আবহাওয়া ভারী চমৎকার। সকালের রোদ ঝলমল করছে। কয়েক মিনিটের মধ্যে দেখি আকাশের এত দূরে পৌঁছেছি যে নিচে সব সমতল দেখাচ্ছে, যেন একখানা চমৎকার কার্পেট পাতা রয়েছে। যাকে কর্নেল যখন এলেন না তখন ফলক রহস্য তোলা রইল। অন্য সাংবাদিকরা যে উদ্দেশ্যে যাচ্ছেন, আমিও যখন সাংবাদিক তখন সেই উদ্দেশ্যে পাকিস্তান সফর করে আসি। উপায় কি আর। লারকানা বিমানবন্দর 3 ঘন্টার যাত্রা। একটু পরে বিমানে পরিচারিকা স্ন্যাক্স ও কফি দিতে এলেন। স্ন্যাক্সের প্যাকেটের সঙ্গে দেখি একটা চিরকুট। তাতে লেখা আছে, ডার্লিং, ইয়োর ওল্ড ডগ ইজ হিয়ার। ওল্ড ডগ? বুড়ো ঘুঘু? আমি চঞ্চল চোখে তাকাতেই পরিচারিকা একটু হেসে পিছনে ইশারা করলেন। ঘুরেই ইচ্ছে হলো চেঁচিয়ে উঠি, হ্যালো ওল্ড ডগ, কিন্তু চেঁচামেচি করা গেল না। দুজনে পরস্পরের দিকে হাসলাম শুধু। ধরে প্রাণ এলো আমার। ডক্টর যোশী আমার সঙ্গে আলাপ জুড়ে দিলেন। কথায় কথায় জানলুম ইনি পুনা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক। ছাত্র জীবনে কলকাতায় ছিলেন। বাঙালিদের প্রতি প্রচুর শ্রদ্ধা পোষণ করেন। এক ফাঁকে আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা স্যার, সিন্ধু সভ্যতার যুগে কি ঘোড়া ছিল না? ডক্টর যোশী যেন চমকে উঠলেন, বললেন, ঘোড়া? হঠাৎ ঘোড়ার কথা কেন? তারপর হাসতে থাকলেন। সাংবাদিকের পক্ষে ঘোড়ারও খুব সুবিধের নয়। মনে মনে একটু রাগ, কিন্তু মুখে হাসি ফুটিয়ে বললুম, প্রশ্নটা কি অন্যায় স্যার? ডক্টর যোশী আমার কাঁধে হাত রেখে সকৌতুকে বললেন, মোটেই না। তবে ইদানিং দেখছি কারুর কারুর মাথায় সিন্ধু সভ্যতার কাল্পনিক ঘোড়া দৌড়াদৌড়ি করছে। তাহলে সিন্ধু ঘটক বলুন। ডক্টর যোশী আরো জোরে হেসে উঠলেন। যা বলেছেন। অবশ্য সিন্ধু ঘটক থাকে অন্য সিন্ধুতে, অর্থাৎ সমুদ্রে। এ সিন্ধু প্রদেশটা নেহাত মাটি দিয়ে তৈরি, তাই মাটির ঘোড়া যেটা থাকলেও থাকতে পারত সিন্ধু সভ্যতার যুগে। যেমন আমাদের বাঁকুড়ার ঘোড়া, কুটির শিল্পের খাসা দৃষ্টান্ত। ডক্টর যোশী আমার পাল্টা রসিকতায় খুশি হলেন। বললেন, রসকস আছে বলেই আমি সাংবাদিকদের পছন্দ করি। স্যার, একটু আগে বললেন ইদানিং নাকি কারুর কারুর মাথায়। বাধা দিয়ে ডক্টর যোশী বললেন, হ্যাঁ জয়ন্তবাবু, যেমন ধরুন আপনাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্বের অধ্যাপক ডক্টর আলুওয়ালার মাথায় ঘোড়া ঢুকেছে। এর আগে উনি মাথায় বলদ ঢুকিয়েছিলেন। এখন বলছেন বলদটা আসলে ঘোড়াই হবে। বিশুদ্ধ সংস্কৃতে যাকে বলে কি না হয়। শুনেছি হে হয় থেকে নাকি হয়। বলে ডক্টর যোশী আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর বললেন, কোথায় শুনলেন এ কথা? বললুম, এক ভাষাতত্ত্ববিদ পণ্ডিতের কাছে। কে তিনি? নাম কি? থাকেন কোথায়? এতক্ষণে মনে হলো ভুল করেছি। মুখ ফসকে গোপন একটা তথ্য বের করে দিয়েছি, অথচ কর্নেল পই পই করে বারণ করেছিলেন। অগত্যা বানিয়ে বলল, কলকাতায় ভাষাতত্ত্ববিদ পণ্ডিত ডক্টর ভবার্ণব ভট্টাচার্যের কাছে। ডক্টর ভবার্ণব ভট্টাচার্যের নাম তো শুনিনি। আমার ভাগ্য ভালো, এই সময় পরিচারিকা দ্বিতীয় দফা খাদ্য পরিবেশন করতে এলেন। এটা ব্রেকফাস্ট। ডক্টর যোশীকে পেটুক মনে হলো। তখনই স্যান্ডউইচের প্যাকেট খুলে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আর চোখে লক্ষ্য করলুম উনি খেতে খেতে মাঝে মাঝে সন্দেহাকুল দৃষ্টিতে আমাকে দেখে নিচ্ছেন। ব্যাপারটা কেমন যেন লাগলো। কিন্তু আমার পক্ষে স্বস্তির কথা, ডক্টর যোশী আর এ প্রসঙ্গে গেলেন না।
দেশের রাজনীতি নিয়ে পড়লেন। দেখতে দেখতে কখন সময় কেটে গেল। আমাদের বিমান লারকানা বিমানবন্দরের ওপরে চক্কর দিতে শুরু করল। নিচে সিন্ধু নদ দেখা যাচ্ছিল। লারকানার পূর্বে সামান্য দূরে সিন্ধু নদ বয়ে চলেছে। বিমান যখন মাটিতে নামল তখন সকাল 10:30। পাকিস্তান সরকারের প্রতিনিধি এবং সেখানকার পুরাতাত্ত্বিক পণ্ডিত ভারতীয় প্রতিনিধিদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। পরিচয় ও কোলাকুলি পর্ব সেরে গাড়ি করে শহরের দক্ষিণ প্রান্তে নিরিবিলি এলাকায় একটা স্টার হোটেলে আমাদের নিয়ে যাওয়া হলো। 10 তলা এই রাজকীয় হোটেলে বিদেশি পর্যটকদের বেশ ভিড় দেখল। শীতের শেষ বলে নাকি এখন ভিড়টা কমেছে। মহেঞ্জোদারো এখান থেকে কিছু দূরে দক্ষিণে সিন্ধু নদের পশ্চিম তীরে রয়েছে, তাই এত পর্যটকদের ভিড়। এলাকার ভূপ্রকৃতি কেমন যেন রুক্ষ, অবশ্য গাছপালা রয়েছে প্রচুর। তাদের রং কেমন ধূসর, ছোট ছোট পাহাড় আছে অসংখ্য। পাকিস্তান সরকার সিন্ধু নদের জল সেচের কাজে লাগিয়েছে, ফলে ফসলের ক্ষেত ও গাছপালা অনেকটা শ্রী ফুটিয়ে তুলেছে। কর্নেলের মুখোমুখি হয়েছিলুম হোটেলের লাউঞ্জে। তারপর আশ্বস্ত হয়ে দেখলুম তার ঘরেই আমার থাকার ব্যবস্থা হয়েছে, অর্থাৎ উনিই তদবির করে এই ব্যবস্থাটা করে ফেলেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ঘরটার দক্ষিণ পূর্ব কোণে 7 তলায়। কর্নেল দক্ষিণের জানালায় দাঁড়িয়ে ওর প্রখ্যাত বাইনোকুলারটি, যা বিরল জাতের পাখির খোঁজে ব্যবহার করেন, চোখে চোখ রেখে বললেন, মহেঞ্জোদারো অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। বললাম, আপনার মাথা খারাপ? এখান থেকে অনেক মাইল দূরে। ঠিকই, তবে আমরা একটা টিলার মাথায় 10 তলা হোটেলের 7 তলায় দাঁড়িয়ে আছি। সামনে বরাবর ফাঁকা, তুমিও দেখতে পারো। তাছাড়া এই দূরবীনটা খুব শক্তিশালী। কাছে গিয়েই দেখবো খন। বিকেল 3টেয় যাওয়ার প্রোগ্রাম না? বলে কর্নেল বাইনোকুলারে চোখ রেখে আবার যেন মহেঞ্জোদারো দেখতে থাকলেন। কি বিদকুটে স্বভাব। বললুম, এবার আমার প্রশ্নের জবাব দিন। বলো ডার্লিং। এয়ারপোর্ট পৌঁছাতে আপনার দেরি হলো কেন? পাকিস্তানের দূতাবাসে গিয়েছিলাম এক বন্ধুকে নিয়ে। কেন? মহেঞ্জোদারোর সরকারি অতিথিশালায় একটা ডাবল বেড ঘর জোগাড় করতে। সে কি, ডেলিগেশনের ব্যাপার, এদের সঙ্গে তো থাকা উচিত। থাকবো না, আমি আগাম ব্যবস্থা সেরে এসেছি। আমাদের প্রতিনিধিদের নেতা আপত্তি করবেন না তো? ডক্টর তীরকে? মোটেই না, কথা বলে নিয়েছি ওর সঙ্গে। ডক্টর আলুওয়ালার সঙ্গে নিশ্চয়ই চোখাচোখি হয়েছে আপনার? হয়েছে। ভদ্রলোক খাপ্পা হয়ে গেছে, বিশেষ কথাবার্তাই বললেন না। স্কেচ চুরির অভিযোগ করলেন না? না। তো জয়ন্ত, তোমার সঙ্গে ডক্টর যোশীর খুব ভাব দেখলুম। ভাব জমাতে আমি ওস্তাদ। তোমাকে একটা ব্যাপারে সতর্ক করে দিই, ডক্টর যোশীর সঙ্গে আর ভাব জমাতে যেও না, বিপদে পড়বে, আমাকেও বিপদে ফেলবে। কেন কেন? আপাতত আর কিছু বলবো না ডার্লিং। জানি আর 1000 প্রশ্ন করলেও জবাব পাবো না, তাই চুপ করে গেলুম। যতক্ষণ কথা বললেন কর্নেলের চোখে বাইনোকুলার রয়ে গেল। কি দেখছেন অমন করে? আমার অস্বস্তি জাগলো, তাই না বলে পারলুম না। এত কি দেখছেন বলুন তো? কর্নেল বাইনোকুলার আমার হাতে গুঁজে দিয়ে বললেন, এবার তুমি দেখো, আমার দেখা শেষ হয়েছে আপাতত। দেখবোটা কি, মহেঞ্জোদারো তো? না, এই হোটেলের নিচের রাস্তায় যে টিলাটা আছে সেখানে দেখবে একটা পার্ক। পার্কে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছেন 2 ভদ্রলোক। তখনই বাইনোকুলারে চোখ রাখলুম, তারপর চমকে উঠলুম। 2 ভদ্রলোকের একজন হচ্ছেন ডক্টর আলুওয়ালা, অন্যজনের গাঁট্টা গাঁট্টা চেহারা, পেল্লায় গোঁফ আছে মুখে। এই গুঁফো লোকটিকে আমাদের দলে দেখেছি, এতে কোনো ভুল নেই। কিন্তু ডক্টর আলুওয়ালা হোটেলে পৌঁছে বেরিয়ে গেছেন এবং ওই লোকটির সঙ্গে এতক্ষণ ধরে কি কথা বলছেন, ভারী সন্দেহজনক ব্যাপার। একটু দেখেই আমার ক্লান্তি লাগলো, সরে এলুম। কর্নেল পোশাক বদলাতে ব্যস্ত হয়েছেন, আমি পোশাক বদলে নিলুম। দিল্লিতে ভোরবেলা স্নান করে নিয়েছি, এখানে দেখছি মার্চ মাসেও শীতটা করা।
বাথরুম থেকে এসে দেখি চা এসে গেছে, তার সঙ্গে প্রচুর ফল এবং মিষ্টান্ন। আমরা সরকারি অতিথি বলেই এত আদর নিশ্চয়ই। কিন্তু কর্নেলের মুখটা গম্ভীর কেন? কাছে যেতেই একটা খাম এগিয়ে দিয়ে বললেন, ওদের টনক নড়েছে, এই দেখো। কাদের? খুলে চিঠিটা পড়ে নাও আগে। খামের মধ্যে ভাঁজ করা একটা চিঠি আছে। খামের ওপরে ইংরেজিতে লেখা 632 নম্বর সুটের অধিবাসীদ্বয়কে। চিঠি নয়, চিরকুট বলাই উচিত। তাতে ডট পেনে লেখা আছে, ঘোড়াটা রোগা, ওই নিয়ে রেস লড়তে যেও না, সর্বশান্ত হবে। ইতি রেসুরেদের রাজা। আমার হাত কাঁপছিল। কর্নেল চাপা হেসে বললেন, জয়ন্ত কি এতেই ভয় পেয়ে গেলেন? শুকনো হেসে বললুম, মোটেও না। আপনার কথা মতো আমি সঙ্গে আমার রিভলভারটা এনেছি, গুলিও এনেছি প্রচুর। না না, আইন ভেঙে আনিনি, সিকিউরিটির হাতে ধরা পড়ত। ওদের মেটাল ডিটেক্টর যন্ত্রে ঠিক টের পেয়ে যেত। দিল্লির পাকিস্তানি দূতাবাসে আপনার যেমন বন্ধু আছেন, আমারও কি থাকতে নেই? তবে আমার প্রত্যক্ষ বন্ধু নয়, বন্ধুর বন্ধু আর কি। আর আপনি তো জানেন, সাংবাদিকরা কিছু বিশেষ সুবিধা সব দেশের সরকারের কাছেই পেয়ে থাকেন। অতএব কোনো ঝামেলা হয়নি অনুমতি পেতে। কর্নেল বললেন, আমিও সশস্ত্র জয়ন্ত, আমারও অনুমতি পেতে ঝামেলা হয়নি, বরং আরও অস্ত্র সাহায্য চাইলে পেয়ে যাব। বলেন কি? এখনই সব বুঝতে পারবে। করাচি বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের সিন্ধু সভ্যতা সংক্রান্ত শাখার প্রধান অধ্যাপক ডক্টর আব্দুল করিমের আসবার সময় হল। তাঁর সঙ্গে আসছেন সরকারি গোয়েন্দা দপ্তরের স্থানীয় অধিকর্তা কর্নেল কামাল খাঁ। আমি সব আয়োজন করেই এসেছি। সব দুর্ভাবনা মুহূর্তে চলে গেল। চা খেতে খেতে এবার ডক্টর যোশীর সঙ্গে আমার বাক্যালাপ প্রসঙ্গটি তুললাম। কর্নেল বিরক্ত হয়ে বললেন, তুমি এখনো বড্ড ছেলে মানুষ জয়ন্ত। কোন আক্কেলে হে হয় কথাটা বললে ওকে? মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু ডক্টর যোশী আসলে কে? এই প্রশ্ন শুনে বুঝতে পারছি তোমার বুদ্ধি খুলেছে জয়ন্ত। ওই একই প্রশ্ন আমার মাথাতেও ঘুরছে। কারণ পুনা বিশ্ববিদ্যালয়ের একটা পত্রিকায় ডক্টর যোশীর যে ছবি দেখেছিলাম, তাতে মুখে দাড়ি নেই। কি মুশকিল, এখন দাড়ি রেখেছেন উনি? সেই ছবির মুখে দাড়ি কল্পনা করেছি, কিন্তু মিলছে না। তাহলে কি ইনি জাল ডক্টর যোশী? এই সময় ফোন বাজল। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন এবং চাপা গলায় কি বললেন। তারপর ফোন রেখে হাসি মুখে বললেন, জানতো, ডক্টর করিম এবং কামাল খাঁ এসে গেছেন। 3 মিনিট অপেক্ষার পর ঘন্টা বাজল। দরজা খুলে দেখি একজন বেটে, অন্যজন দৈত্যের মতো বিশাল লোক ঘরে ঢুকে সম্ভাষণ জানালেন। কর্নেলের সঙ্গে কোলাকুলি শেষ হতেই চায় না। তারপর আমার দিকে দুজন এগোতেই ভয় পেয়ে গেল। এই বেটে ও লম্বা পর্বতের সামনে আমি একেবারে নেংটি ইঁদুর যে। কর্নেল বেটে ভদ্রলোককে দেখিয়ে বললেন, আমার এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু কর্নেল কামাল খাঁ। মিলিটারি জীবনে দুজনেই আফ্রিকা রণাঙ্গনে ছিলুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মনে হলো ওরা ব্যস্ত। ঝটপট কাজের কথা শুরু করলেন। কর্নেল কামাল খাঁ ব্রিফকেস থেকে একটা ভাঁজ করা ম্যাপ বের করে বিছানায় খুলে ধরলেন। 3 জনে ম্যাপের উপর ঝুঁকে পড়লেন। তারপর যা সব কথাবার্তা হলো, আমি স্পষ্ট কিছু বুঝতে পারলাম না। শুধু টের পেলুম এতদিনে মহেঞ্জোদারোর ঘোড়া রহস্যের একটা কিনারা হতে চলেছে। ওরা বিদায় নিয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ খেতে গেলাম। এই ফ্লোরেও ডাইনিং হল আছে, সেখানে স্থানীয় কর্তৃপক্ষ ভোজ দিচ্ছেন। বক্তৃতাও হলো। তারপর অতিথিদের খানা পিনা শেষ হতে পাক্কা 1 ঘন্টা লেগে গেল। ঘরে ফিরে কর্নেল বললেন, জয়ন্ত, ভোজসভায় একটা বিশেষ ব্যাপার কি তোমার চোখে পড়েছে? বিশেষ ব্যাপার? না তো। ডক্টর আলুওয়ালা কিন্তু ভোজসভায় অনুপস্থিত। তাই নাকি? লক্ষ্য করিনি। তুমি না সাংবাদিক, সবকিছুতে লক্ষ্য রাখা তোমার উচিত ডার্লিং। তাই বলে আলুওয়ালা পটলওয়ালাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। কর্নেল হাসতে হাসতে বললেন,
কিন্তু প্রতিনিধি দলের নেতা ডক্টর তির্কের মাথা ব্যথা শুরু হয়েছে। ডক্টর আলুওয়ালা ছিলেন ডক্টর যোশীর ঘরে। ডক্টর যোশী বলেছেন তার সঙ্গে নাকি কি একটা ব্যাপারে তর্কাতর্কি হয়েছিল। ডক্টর আলুওয়ালা রেগেমেগে দুপুর 12:30 নাগাদ জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন। ডক্টর তির্কে এতে যেমন উদ্বিগ্ন তেমনি খাপ্পা। ভারতীয় পণ্ডিতের এহেন আচরণ বিদেশে বাঞ্ছনীয় নয়। যাই হোক, নিচে রিসেপশনের কেউ লক্ষ্য করেনি কখন উনি বেরিয়ে গেছেন। শুধু লিফটম্যান বলেছে এক বেটে মোটা ভদ্রলোক ব্যাগেজ নিয়ে নেমেছেন। যাকে এবার নাটক জমে উঠল মনে হচ্ছে। ক্লান্তি তো বটেই, বাদশাহী ধরনের একটি অসাধারণ খাওয়ার পর আমার চোখে ঘুম জড়িয়ে আসছিল। শুয়ে পড়লুম। সেই সময় লক্ষ্য করলুম কর্নেল একটা ম্যাপ খুলে বসেছেন এবং কী সব চিহ্ন দিচ্ছেন ম্যাপে। ঘুম ভাঙল কর্নেলেরই ডাকে। ওঠো জয়ন্ত, 3টে বেজে গেল, আমরা এবার রওনা দেব। ডক্টর তির্কের কাছে বিদায় নেওয়া হয়ে গেছে, আর দেরি করা ঠিক নয়। এখনই কামাল সাহেবের জিপ এসে পড়বে। দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিলুম। কিছুক্ষণ পরে ফোনে রিসেপশন থেকে জানালো জিপ এসে গেছে। আমরা বেরিয়ে পড়লুম। ব্যাগেজ হোটেলের লোকেরা এসে নিয়ে গেল। করিডোরে লিফটের দিকে এগোচ্ছি, টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক মিস্টার রঘুনন্দনের সঙ্গে দেখা। বললেন, এ কি চৌধুরী, কোথায় যাচ্ছ তুমি? এত বাদশাহী আরামে থাকা পোষাবে না ভাই, এক চেনা ভদ্রলোকের ওখানে উঠবো। সে কি? মিস্টার রঘুনন্দন হাঁ করে দাঁড়িয়ে রইলেন। আমি দৌড়ে গিয়ে লিফটে ঢুকলুম। কর্নেল বললেন, কি বললে ওকে? বললুম, এক চেনা ভদ্রলোকের বাসায় যাচ্ছি। নিচে নেমে গিয়ে জিপে উঠল। পাঠান ড্রাইভার জিপে স্টার্ট। রাস্তায় যেতে যেতে একটা অদ্ভুত বৈষম্য চোখে পড়ছিল। বিশাল চওড়া হাইওয়েতে অজস্র বিলিতি গাড়ি যাতায়াত করছে বটে, উট আর ঘোড়া গাড়ির সংখ্যাও কম নয়। মাথায় পাগড়ি ও পা অব্দি রং বেরঙের আলখাল্লা পরা মানুষের ভিড়ে বিলিতি পোশাকের মানুষও রয়েছে। সেই সঙ্গে ভেড়ার পাল নিয়েও যাচ্ছে যারা। তারা কসাই না রাখাল বুঝতে পারলুম না। অদ্ভুত এখানকার ভূপ প্রকৃতিও, কখনো চড়াই কখনো উতরাই। এই রাস্তার দুধারে মাঝে মাঝে টানা সবুজ শস্যের মাঠ, কখনো ধুধু বালিয়ারি আদিগন্ত, ন্যাড়া টিলা, আবার কখনো রুক্ষ বাঁজা জমির ওপর বড় বড় পাথর পড়ে রয়েছে। তারপর রাস্তা ক্রমশ নিচের দিকে নেমে গেছে, গাছপালা খুবই কম। তারপর একটানা বাজার। বাজার পেরিয়ে গিয়ে একটা টিলার গায়ে সরকারি গেস্ট হাউস। গেস্ট হাউসের পূবের বারান্দায় দাঁড়িয়ে কর্নেল বললেন, ওই হেরো বৎস, সিন্ধু নদ ও তার তীরবর্তী হাজার হাজার বছরের পুরানো ভারতীয় সভ্যতার নিদর্শন সেই মহেঞ্জোদারো। কে জানে কেন অস্বস্তিতে আমার বুক কেঁপে উঠল এতক্ষণে। মামদভূতের কবলে। গেস্ট হাউসটার পরিবেশ এই রুক্ষ মরু সদৃশ জায়গায় একেবারে বিপরীত। সবুজ গাছ ও ফুলে সাজানো। মহেঞ্জোদারো রয়েছে পূর্বে অনেক নিচে। তার ওধারে সিন্ধু নদের চরগুলো দেখা যাচ্ছে। বারান্দায় চেয়ার পেতে বসে চা খেতে খেতে কর্নেল হঠাৎ বললেন, ওই দেখো জয়ন্ত, ভারতীয় পণ্ডিত এবং সাংবাদিকদের বাস দুটো দাঁড়িয়ে রয়েছে। ওরা মহেঞ্জোদারো শহরের রাজপথে হেঁটে যাচ্ছে। দেখে নিয়ে বললুম, আমরা কখন বেরোবো? সন্ধ্যার একটু আগে। ওরা বিদায় নিক তারপর। রে বাবা, শুনেছি ভূতের ভয়ে নাকি সন্ধ্যার দিকে ওখানে কেউ ঘেঁষে না। তা সত্যি, তবে সরকারি লোকেরাও 5টার পর ওখানে কাউকে যেতে দেয় না। আমরা কিভাবে যাব তাহলে? আমরা আপাতত অন্য এলাকায় যাব। এরপর কর্নেল মহেঞ্জোদারোর কথা শুরু করলেন। বুঝলুম বুড়ো ইতিমধ্যে প্রচুর কেতাব পড়ে ফেলেছেন। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে সুমেরু সভ্যতার সঙ্গে তার সম্পর্ক থেকে শুরু করে আর্যদের ভারতে আগমন এবং দ্রাবিড় জাতির সঙ্গে সংঘর্ষ, সে এক পেল্লায় ইতিহাস শুনিয়ে ছাড়লেন। আমার কান ও মাথা ভোঁ করছিল। সেই সময় ডক্টর করিম এবং কর্নেল কামাল খা এসে গেলেন। বাঁচা গেল এবার। আরেকবার চা খেয়ে আমরা বেরিয়ে পড়লুম। তখন প্রায় 5:30 বাজে, কিন্তু যথেষ্ট রোদ আছে, কারণ এটা পশ্চিম ভারতের পশ্চিম পাকিস্তানের একটি অঞ্চল।
কলকাতার সঙ্গে সময়েরও তফাৎ আছে। কলকাতার সূর্যাস্ত যখন, তখনও এখানে সূর্য দিগন্তের অনেকটা উঁচুতে। আমরা জিপে চেপে চলেছি। বুঝলুম গন্তব্যস্থান আপাতত ওই ভূতের শহর নয়, সিন্ধু নদের সেই মজে যাওয়া ত্রিকোণ জায়গা। বুকের মধ্যে কাঁপন শুরু হয়ে গেল। দক্ষিণে মাইল 2 এগিয়ে ন্যাড়া এবং পাথর ভর্তি জমি এবং টিলাগুলোর মধ্যে এক স্থানে জিপ দাঁড়ালো। সবাই নামলুম। আগে আগে চললেন ডক্টর করিম, উনি পথ প্রদর্শক। এবার আমরা পূবের দিকে চলেছি। রাস্তাঘাট নেই কোথাও, কাঁটা ঝোপ আর পাথরের জমি। কিছুটা এগিয়ে দূরে আবার সিন্ধু নদ চোখে পড়ল। আমরা যেখানে দাঁড়ালুম তার নিচে গভীর এবং চওড়া খাদ উত্তর থেকে এসে বাঁক নিয়ে পূবে এগিয়ে গেছে। কর্নেল বলে উঠলেন, এটাই কি সেই প্রাচীন সিন্ধু নদের গতিপথ? ডক্টর করিম বললেন, হ্যাঁ, আমাদের এই খাদ পেরিয়ে ওপারে উঠতে হবে। পাথরে পা রেখে সাবধানে চারজনে নামতে শুরু করল। 300 ফুট নিচে খাদে অন্ধকার জমে গেছে ইতিমধ্যে। খাদ থেকে ওপরে ওঠাটা ভারী কষ্টকর, কিন্তু 3 জন বয়স্ক মানুষ, বিশেষ করে একজন তো 65 বছরের বুড়ো, অর্থাৎ কর্নেল নীলাদ্রি সরকার, ওরা যখন পারছেন, জোয়ান হয়ে আমার না পারার কারণ নেই। ওপরে উঠে ঢালু সমতল ত্রিকোণ জমিটায় যখন পৌঁছালাম, তখন প্রচণ্ড হাঁপাচ্ছি। ডক্টর করিম বললেন, আসুন কিছুক্ষণ বিশ্রাম করা যাক, এখনো কিছুটা দেরি আছে। সবাই শুকনো ঘাসে বসে পড়ল। জানতে চাইলুম কিসের দেরি। চাঁদ ওঠার জবাবটা কর্নেল দিলেন। জয়ন্ত, প্রথম চাঁদ কিন্তু, প্রতিপদে চাঁদ দেখা যায় না, আজ দ্বিতীয়া। এটা চাঁদের সঙ্গে কি সম্পর্ক? ফলকের সংকেতের কথা কি ভুলে গেছো জয়ন্ত? তাই বলুন, কিন্তু চাঁদ উঠলে হবেটা কি শুনি? ডক্টর করিম হাসতে হাসতে বললেন, জয়ন্তবাবু সাংবাদিক মানুষ, কাজেই এত কৌতূহলী। তবে অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই সব বুঝতে পারবেন। দিনের আলো ক্রমশ কমে আসছিল। ওরা চাপা গলায় কিসব আলোচনা করছিলেন, কান দিলুম না। আমি একটু কল্পনাপ্রবণ হয়ে পড়েছিলাম। আজ থেকে অন্তত 5000 বছর আগে এখানে শস্যক্ষেত্র ছিল। ব্রহ্মাবর্তরাজ হে হয় রাজ্যচ্যুত হয়ে এদেশ সেদেশ ঘুরতে ঘুরতে ঘোড়ার পিঠে চেপে যখন এখানে পৌঁছালেন, তখন সবে চাঁদ উঠেছে, এক ফালি ক্ষীণ চাঁদ। ধনরত্ন লুকিয়ে রাখতে এসেছেন এই নির্জন শস্যক্ষেত্রে, কারণ কখন ওই ধনের লোভে তার দস্যুরা মেরে ফেলবে বলা যায় না। কল্পনার চোখে দেখতে থাকলুম দৃশ্যটা। নিঝুম অন্ধকার, নির্জন নিঝুম অন্ধকার ঘনিয়ে ওঠা এই মাঠে ওই যেন একটা ঘোড়ার লাগাম ধরে এগিয়ে আসছে একটা মানুষ। তারপর আচমকা আমার কল্পনা ছত্রখান হয়ে গেল। প্রত্যেকে কে বা কারা গুলি বৃষ্টি শুরু করলো মুহুর্মুহ। সঙ্গে সঙ্গে আমরা উবুর হয়ে শুয়ে পড়লো। কর্নেল কামাল খান চিৎকার শুনল, লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন, পাথরের আড়ালে চলে যান সবাই। এখানে ওখানে পাথরের মস্ত চাই রয়েছে। তখন অন্ধকার কিছুটা ঘন হয়েছে। ঝোপঝাড় ও শুকনো ঘাসে প্রায় সাপের মতো বুকে হেঁটে যে যেখানে পারলুম আত্মরক্ষা করতে ব্যস্ত হলুম। একটা উঁচু পাথরের আড়ালে পৌঁছে মাথা তুললুম। আবার এক ঝাঁক গুলি এসে পড়ল। মুখ বুঝে মরার মতো পড়ল। তারপর সব চুপচাপ। তারপর জোরালো টর্চের আলো ছড়িয়ে এলো। সঙ্গে সঙ্গে মনে হলো আমাদের দলের কেউ আলো লক্ষ্য করে গুলি ছুঁড়লেন। আলো নিভে গেল। এতক্ষণে আমার মনে পড়লো আসার সময় রিভলভারটা নিতে ভুলে গেছি। নিজেকে অসহায় মনে হলো। ঘটনার আকস্মিকতায় আমাদের দলটা ছত্রভঙ্গ হয়ে কে কোথায় ছিটকে পড়েছি বোঝা যাচ্ছে না। পাথরটা উঁচু এবং প্রকাণ্ড। এপাশ ওপাশ সাবধানে ঘুরে আবছা অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। উত্তেজনায় থরথর করে কাঁপছে। একটু পরে সম্ভবত পিছনে খাদের দিক থেকে কর্নেল কামাল খান ডাক শোনা গেল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু। সাড়া দিয়ে বললুম, আমি এখানে। সঙ্গে সঙ্গেই আমার সামনে পাথরে এক ঝাঁক গুলি এসে পড়ল। স্প্লিন্টারের ফুলকি আর পাথরের টুকরো ছিটকে পড়তে লাগলো। আমরা আবার ঘাড় গুঁজে মরার মতো পড়ে রইল। গুলি ছোড়া বন্ধ করলো ওরা।
কতক্ষণ চুপচাপ থাকার পর মুখ তুলে দেখি অন্ধকার ঘন হয়েছে, কারোর কোনো সাড়া নেই। চেঁচিয়ে কর্নেলকে ডাকবো ভাবলুম, কিন্তু আবার যদি ওরা গুলি ছোড়ে, সেই ভয়ে চুপ করে গেল। কিন্তু ওরা কারা? যারাই হোক, অন্তত এটুকু বুঝতে পারছি এখানে আমাদের এসে পড়াটা ওদের পছন্দ হয়নি। ঘাড় ঘুরিয়ে এই সময় চোখে পড়ল পিছনে দক্ষিণ পশ্চিম আকাশের দিগন্তে এক ফালি ক্ষীণ চাঁদ জেগে আছে। এখনই ওই চাঁদ অস্ত যাবে। ৫,০০০ বছর আগে এখানে ঠিক এই সময়ে যে নাটক শুরু হয়েছিল, আজ এতকাল পরে কি তারই শেষ দৃশ্য অভিনীত হচ্ছে? কিন্তু আর এভাবে থাকা যায় না। আস্তে আস্তে গিরগিরির মতো লম্বা হয়ে পিছিয়ে গেল। যেভাবেই হোক খাদে গিয়ে নামতে হবে। সম্ভবত ২ কর্নেল এবং ডক্টর করিম খাদেই নেমে গেছে এবং আমার জন্য অপেক্ষা করছে। একবার নিচে থেকে আচ্ছা ডাকও যেন শুনব। কতক্ষণ এইভাবে পিছু হটে এগিয়েছে হিসাব নেই। একসময় দেখি উঁচু উঁচু পাথরের মধ্যে এসে পৌঁছেছি। মনে পড়ল খাদের কিনারায় এমনি উঁচু পাথরের সারি ছিল বটে। এবার হামাগুড়ি দিয়ে সোজা এগোল, কিন্তু হঠাৎ পা পিছলে গেল এবং গড়াতে গড়াতে নিচের দিকে পড়তে থাকলো। ক্রমাগত পাথরের ধাক্কা খেতে খেতে হাড়গোড় ভেঙে যাওয়ার দাখিল। আঁকড়ে ধরার মতো কিছু পাচ্ছি না, শুধু মসৃণ পাথর। তারপর গিয়ে পড়লুম বালির গাদায়। আঘাতটা জোর হলো না। বুঝলুম খাদের তলায় বালির চড়ায় এসে পড়েছি। চিত হয়ে কতক্ষণ আচ্ছন্নভাবে পড়ে থাকলো। হঠাৎ কি একটা খসখস শব্দ হলো। তারপর বিশ্রী দুর্গন্ধ টের পেল। নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু, বাঘ কিংবা নেকড়ে। শুনেছি এদেশের পাহাড়ি এলাকায় নেকড়েরা দলে দলে ঘুরে বেড়ায়। আতঙ্কে আবার কাঁপুনি শুরু হলো। একটু পরে মনে হলো যে খসখস শব্দটা শুনেছিলাম সেটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। দুর্গন্ধে বমি এসে যাচ্ছে। নাকের রুমাল চাপা দেবো ভেবে যেই প্যান্টের পকেটে হাত ঢোকাতে গেছি, অমনি কি একটা প্রাণী আমার হাত ধরে ফেললো। হাত ছাড়িয়ে নিতে গিয়ে বুঝলুম প্রাণীটার গায়ে অসম্ভব শক্তি। সে এক হ্যাঁচকা টানে আমাকে বালির উপর টানতে শুরু করলো। এবার টের পেলুম প্রাণীটার মানুষের মতো হাত আছে। সেই হাত আমার কবজি সাঁড়াশির মতো ধরেছে। পরক্ষণে সে আচমকা পিলে চমকানো হাসি হেসে উঠল। ওরে বাবা, কি যে ভুতুরে হাসি! তাহলে কার পাল্লা আমি পড়েছি? চেঁচিয়ে ওদের ডাকবো ভাবলুম, কিন্তু গলা দিয়ে শুধু গো গো আওয়াজ হলো। তারপর দেখি সেই ভুতুরে প্রাণীটা ২ হাতে আমাকে শূন্যে তুলে নিয়েছে এবং দৌড়তে শুরু করেছে। বিকট গন্ধে নাড়ি ভুড়ি ঘুরে আসছে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।